ছেলে তো প্রবাসী, 2 দিন পর দেশে এসে কি করব। সেই তো অটো নয়তো মানুষের মেশিন ঘরে কাম করে খাইতে হইব। প্রবাসী ছেলের কাছে আমি আমার ভাগিনী জুথিকে কিছুতেই বিয়ে দেব না। তার উপর আবার ছোট ভাই বিয়ে করে ফেলেছে। ছেলের তো অনেক বয়সও হবে। কি বলেন ভাইজান এগুলো? আজকালকার বিদেশে পোলারা কত টাকা রোজগার করে সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? আর দেশে নিজ পুঁজি ছাড়া এসে পড়বে না। আর ছেলে মানুষের কাজের অভাব পড়ে ছেলে কয়েকদিন পর মায়েরও নিয়ে যাবে সাথে। মায়েরা রাজরানী হইয়া থাকবে, বিদেশে টাকা জিনিসপত্র সবই পাইবে। পোলা যেই বিল্ডিংটা করেছে ওইটা দেখলেই তো আপনার মাথা ঘুরে যাবে মাইয়া। এক পায়ে রাজি হয়ে যান বিয়ে দেওয়ার জন্য, পরিশ্রমিক পোলা। জুথিকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা তো আমরা এখনও করি নাই। তার উপর ওর বয়সই বা কত? কয়েকদিন আগে মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিল। আপনার ভাগ্নিকে দেখায় কেউ বলবে বয়স কম? গায়ে গোতর বাইরা তো পুরা বেডিগো লাইয়া দেখতে। তাছাড়া মায়া মানুষে এত বয়স হওয়া লাগে না। পোলার বয়স নিয়েও চিন্তিত নেই, বেশি নয়, মাত্র 28 বছর বয়স। এটা কোনো বয়স হইল মিয়া? কিছুদিন আগে আমাগো চাম্পাইয়ে দিলাম না, ওর জামাইয়ের বয়স তো পাত্রীর 6 বয়স। চাম্পা তো আপনার লয়গা জ্যোতি থাইকাও ছোট। আগে না দেখা না করে দিয়েন না। আজকালকার বাজারে ভালো ছেলে পাওয়াটা মুশকিল। একটা মিলাতে গিয়ে আরেকটা পাওয়া যায় না। আর তাছাড়া এ পয়লা সব দিক দিয়েই আছে, যেমন দেখতে তেমন ব্যবহার, টাকা পয়সা, বাড়ি, পড়াশোনা, সব দিক দিয়েই আছে। আর কি চাই আপনার? আর আপনার ভাগ্নি তো থাকে মামার বাড়িতে, তাও এত ভালো সংস্কৃতি পেয়েছে। কোথায় লুপে নেবেন তা না করে দেন। সময় নিন ভাইজান। আচ্ছা, আমি বাড়িতে কথা বলে দেখি, আলোচনা করে আপনাকে জানাবো। কালকের মাঝে জানাবেন আমারে। এর মধ্যে যদি হাতে করে শরবত নিয়ে আসে, মামার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে, তারপর ঘটকের দিকে তাকায়। ঘটক মহাশয়ও সেই সময় জুথির দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই চোখ রাঙায় জুথি। ব্যাটা বদ, সে কিছুতেই এখন বিয়ে করবে না। কিন্তু এ কি, ঘটক বেটা জুথির চোখ রাঙানিতে কোনো পাত্তাই দিল না। ঘটক রহমান এই জীবনে অনেক বিয়েই দিয়েছেন, এমন কত ঘটনার সম্মুখীন হয়েছেন, তাই তিনি জুথির চোখ রাঙানিতে পাত্তা দিলেন না। এই যে মেয়েটা হাতে করে এখন শরবত নিয়ে এসেছে, এটাও ভেজাল আছে কিছু, ওনার মন বলছে। আসলেই জুথি এই শরবতে মরিচ গুঁড়ো আর লবণ মিশিয়ে নিয়ে এসেছে। জুথিমা, শরবতটা রেখে তুই যা, আমরা বড়রা এখানে কথা বলছি। জুথিকে শরবত নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তার মামা কথাটা বলে ওঠে। জুথির মামার কথার সম্মতি জানায়। যতই যাই করুক, মামাকে যথেষ্ট সম্মান করে, একটু ভয়ও পায়। জুথি যেতে যেতে শুনতে পায় ঘটক রহমান বলছে ছেলের নাম ইরাহান। নামটা যেন কয়েকবার জুথির কানে প্রতিধ্বনি হচ্ছে। মনে মনে কয়েকবার নামটা আওড়ায় জুথি। ইরহান ইরহান, এটা আবার কেমন নাম? ধ্যাত, যে রকম নামই হোক তাতে আবার কি। আমি এখন কিছুতেই বিয়ে করব না। নানান ভাবনা ভাবতে ভাবতে জুথি বাড়ি থেকে বের হয়ে যায়। এখন বাড়িতে থাকলে ঘটক পেটাকে খুন করতে ইচ্ছা করবে। ছেলে তো দেশে আসে নাই, এখনও তো এত এত তাড়াহুড়ো করার কি আছে? ছেলে সম্পর্কে আরও সব কিছু বলবো, আমি এখন উঠি। আপনি আমার লাইগা সিদ্ধান্ত জানাবেন। ছেলে তো দেশে আসে নাই এখনও, তো এত এত তাড়াহুড়ো করার কি আছে? দেশে না এলে নাই, এটা হলো ডিজিটাল যুগ, মোবাইল আছে, কি করতে সব খবর খাজ নিয়ে শুভ কাজটা করে ফেলুন। না না, কি বলেন এগুলো? ছেলে দেশে আসুক, আমরাও খোঁজ খবর নেই, নয়তো পরে যদি ছেলে আমাদের মেয়েকে পছন্দ না করে, পরে কি হইব? এমন কত দেখছি মোবাইলে বিয়ে করে পরে দেশে এসে আর ছেলে মেয়েকে পছন্দ করে না। তাই যা হওয়ার সামনাসামনি হওয়াই ভালো। ছেলেরা দেশে আসতে বলেন। ঠিক আছে, আগে আপনি আমার আর আপনার সিদ্ধান্ত জানান। আজ তাহলে উঠি। শরবতটা খেয়ে যান। না, আমার অভিজ্ঞতা বলছে এই শরবত খেলে আমাদের বিপদ হবে। মানে? কিছু না, আচ্ছা আমি, আমার অনেক কাজ আছে। কথাটা বলে ঘটক রহমান বেরিয়ে পড়ে। এত সময় দরজার আড়ালে থাকা জুথির মামি বেরিয়ে আসে। সবই শুনেছেন তিনি।
এত ভাব নেওয়ার কি আছে বুঝলাম না, সব শুনেই তো ভালো মনে হয়েছে, রাজি হচ্ছে না কেন? আর কই দিবেন, এমন সম্বন্ধ কি রোজ রোজ আসবেও? আপনার ভাগ্নি যেই কার্যকলাপ করে মানুষ শুনলে পালাইব, যদিও বা বিয়ে করে এক দরজা দিয়ে নিয়ে আরেক দরজা দিয়ে আইয়া ফেরত দিয়ে যাইব আপনার ভাগ্নিরে। ছেলের সৎ মা, ভাইয়েরা সব সৎ, এমন ঘরে কি বিয়ে দেওয়া ঠিক হবে? চুপচাপ শুধু রাজি হয়ে যান, ছেলে ঠিক থাকলে এসব সমস্যা কিছুই না। আর আমাদের জুথির জন্য এটাই ঠিক আছে। এসব সৎ হলেই বা কি, সবাই তো আর খারাপ হয় না। আর খারাপ হলেই বা কি, আমাদের জুথি যেই বাঘাতে তুল 2 দিনে সব ঠিক করে ফেলবে। আচ্ছা, আমি আগে খোঁজ খবর নেই ছেলে কেমন জানি। এত তামাশা করার কি আছে বুঝলাম না। এতদিন তো অনেক দেখলেন ভাগ্নিকে, শুধু ভাগ্নির কথা ভাবলে চলবে? আমাদেরও একটা মেয়ে আছে, তার কথাও ভাবতে হবে। তাছাড়া আজকাল বিদেশে অনেক অনেক বেতন, এমন রোজ রোজ পাইবেন না, হাতছাড়া করবেন না বেশি বুঝে। আমার ভাগ্নিরে নিয়ে সব সময় তোমার সমস্যা। যদি তোমার কোন পাকা ধানে মই দিয়েছে বুঝতে পারি না। কেন, আমি কি এখন খারাপ চাইতেছি আপনার ভাগ্নির? তুমি চুপ থাকো, আমাকে ভাবতে দাও। ভাই বা শুনে সিদ্ধান্ত নিতে হবে। এটা 1-2 দিনের খেলা না, এটা একটা বিয়ে সারা জীবনের প্রশ্ন। ভাবেন। বলেই মুখ বাঁকিয়ে চলে যায় জুথির মামি। জুথি বাড়ির থেকে বের হয়ে তার বান্ধবী সীমার কাছে এসে পড়ে। সীমাদের বাড়ি থেকে সীমাকে নিয়ে তারপর একটু ঘুরতে বের হয়। দুজনেই এসএসসি পরীক্ষা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। পড়াশোনা এতটা ভালো না হলে খারাপও না, দুজনই মাঝামাঝি পর্যায়ে স্টুডেন্ট তারা। আর জুথি কম কথা বলছে, সীমাই বকবক করে যাচ্ছে। সীমা জুথিকে কিছু সময় নিয়ে লক্ষ্য করে। কি হয়েছে কিছু বুঝতে পারছে না। এই জুথি, তোর কি হয়েছে রে? কিছু আরে বল না, তোর মামি কিছু বলেছে? না রে, তাহলে? একটা মেয়ের হাসি খুশি দিনটা নষ্ট করার জন্য শালার একটা ঘটকই যথেষ্ট। সীমা হাঁ করে জুথির দিকে তাকিয়ে বলে, তোকে দেখতে এসেছিল নাকি? কত টাকা পেলি রে? আমাকে কিন্তু খাওয়াতে হবে। এই ছেলে কি করে? বাড়ি কই? দেখতে কেমন? থাম বোন, শুধু ঘটক আসছে। আমি কিছু জানি না, শুধু নামটা শুনছি। কি নাম? ইরহান। সীমা ইরহান নামটা শুনেই বলে, বাহ, কি সুন্দর নাম, আমার খুব পছন্দ হয়েছে। বিয়ে করে নে দোস্ত। বাসা কোথায় জানিস? জুথি সীমার মাথায় এক থাপ্পড় মেরে বলে, আমি তোকে বললাম না আমি কিছু জানি না? আর এতই যখন পছন্দ হয়েছে তাহলে তুই বিয়ে করে নে। আমি তোকে দোয়া করে দিলাম, এর সাথেই তোর বিয়ে হবে বৎস। কথাটা বলে সীমা খিলখিল করে হেসে ওঠে। শয়তান মাইয়া, দাঁড়া তুই। কথাটা বলে জুথি সীমাকে দৌড়ানি দেয়। দুই বান্ধবী একে ছোটাছুটি করছে, একজন ধরার জন্য দৌড়াচ্ছে আর একজনের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছে। পরের কয়েকদিন বেশ আনন্দেই কাটে জুথির। সকালে উঠে একটু হাতে লাগায় মামির কাজে, আর সারা দিন সীমা আর জুথি মিলে টই টই করে ঘুরে বেড়ায়। বিয়ের কথা ভুলেই গেছে। বাড়িতেও এই নিয়ে কোনো কথা হয়নি, মামা মামি কিছুই বলেনি, যে যার মতন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যেই হুট করে একদিন জুথিকে তার মামা নিজের ঘরে ডেকে পাঠায়। এটা নিয়ে জুথি ভাবনায় পড়ে যায়, কি নিয়ে ডেকেছে তাকে তার মামা। বেশি জরুরি আর গুরুত্বপূর্ণ কথা না হলে মামা এমনভাবে ডেকে পাঠায় না। জুথি গুটি গুটি পায়ে মামার কাছে যায়। জুথির মামা নিজের কাছে ডাকে, তারপর চোখের ইশারায় নিজের পাশে বসতে বলে। জুথি চুপচাপ মামার পাশে বসে। জুথির মামা জুথির মাথায় হাত বোলায়। জুথি চোখ পিটপিট করে মামার দিকে তাকায়। এমনিতে কেউ মাথায় আদুরে হাত বোলালে জুথির কান্না পায়। জুথিমা, মামার উপর ভরসা আছে না তোর? জুথি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মামা যা করবে সেটা নিশ্চয়ই ভেবে চিন্তে করবে, তাই না মা? মামা, তোমার বিয়ে ঠিক করেছে মা, অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। জুথির মামার কথা শুনে জুথি বড় বড় চোখ করে তাকায়। এটা কি বলছে তার মামা? আমি জানি মা, তুমি হয়তো বেশ অবাক হয়েছো আমার কথা শুনে। আমি তোমার খারাপ চাই না, তুমি আমার বোনের রেখে যাও আমানত। আমি তোমাকে আমার মেয়ের থেকে কোনো অংশে কম দেখি না। তুমি আমার আরেকটা মেয়ে। ওই দিন যে ঘটক রহমান এসেছিল নিশ্চয়ই তোমার মনে আছে? উনি তোমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলে আমাদের পাশের গ্রামের।
আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু এতদিন আমি সব খোঁজখবর নিয়েছি। ছেলে মাশাআল্লাহ সব দিক দিয়ে ভালো, কোনো খারাপ রিপোর্ট পাইনি কারো কাছে। যার কাছে ছেলের সম্পর্কে জানতে চেয়েছি সেই বলেছে ছেলে লাখে একটা। এমন ছেলে আজকালের যুগে পাওয়া বেশ মুশকিল। যারা জিজ্ঞেস করছি সেই বলেছে চোখ বন্ধ করে রাজি হয়ে যান ভাইজান, মেয়ে সুখী হবে। যদিও বা ছেলের পরিবার নিয়ে আমার একটা অমত ছিল, কিন্তু এখন আর নেই। আমিও কথা বলেছি ছেলের সাথে। এখন তুমি কি বলো? মামার সিদ্ধান্তের উপর কি তোমার কোনো সন্দেহ আছে? জুথি পড়ে যায় বিপাকে। এমনভাবে তার মামা জানতে চাইলে সে কি করে বলবে যে এখানে সে বিয়ে করতে চায় না? তার উপর প্রবাসী ছেলে তো একদমই না। জুথির এইসব প্রবাসী ছেলে একদম পছন্দ না। জুথি উসখুস উসখুস করছে, মামার সামনে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ভিতরে ভিতরে চিৎকার করলে সামনাসামনি মুখ পুরোপুরি বন্ধ। অসহায় চোখ নিয়ে মামার দিকে তাকায়। জুথির মামা হাসি মুখে জুথির দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। একটু সাহস জুগিয়ে মামাকে কিছু বলতে নেবে তার আগেই চোখ যায় দরজার দিকে। মামি বাইরে থেকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আমি কিছু জানি না মামা, তোমার যা ভালো মনে হয় তাই করো। তোমাদের মতেই আমার মত, যা ভালো বোঝো করো। জুথি কথাগুলো বলে দৌড়ে বের হয়ে আসে। জুথির মামা হাসি মুখে কল লাগায় ঘটককে, তারপর নানান কথা বলতে থাকে। হুট করে মানুষের জীবন বদলে যায়, যেটা আমরা কখনো কল্পনাও করিনি সেটাই হয়ে যায়। পর মানুষকে আপন করে নিতে হয়, যদি কখনো ভাবতেও পারেনি তার জীবন হুট করে এমন বদল ঘটে যাবে। এক অদৃশ্য শিকলে নিজের জীবনে বাধা পড়বে। পরের দিনই কয়েকজন লোক মিলে তাকে দেখতে আসে। যদি ওনাদের সামনে গেলেও চোখ তুলে কারোর দিকে তাকায়নি, শুধু যা যা জিজ্ঞাসা করেছে তার উত্তর দিয়েছে। এর মধ্যে একজনের সাথে শুধু আলাদা করে একটু কথা হয়েছে, ইরহানের দাদি। কথা বলে যা বুঝলো মহিলা অনেক মিশুক আর ভালো। 2 দিন পরই জুথির আখত হয়ে যায়। ছেলেকে এক নজর দেখেও নি সে। জুথির মামা বলেছিল দেখার জন্য, জুথি দেখেনি। দেখেই বা কি করবে? পছন্দ না হলেও বলতে পারবে না মামা যে পছন্দ করেছে। মামাকে সে কষ্ট দিতে পারবে না, তাই না দেখাই ভালো। বাড়িতে কয়েকজন লোক এসেছে, জুথি জানে না, সামনেও যায়নি। শুধু একজন এসে সব কার্যক্রম সম্পূর্ণ করে গেছে। জুথি এখন বিছানার উপর দ আকৃতির মতো বসে হাঁটুতে মুখ ঠেকিয়ে আছে। তার কোনো রকম অনুভূতি হচ্ছে না। এরই মধ্যে কেউ একজন রুমে ঢুকে আসে। কই কই দেহি আমার নাত বউরে। জুথি তাড়াতাড়ি ঠিক করে বসে মাথায় শাড়ি আঁচল টেনে দেয়। কি রে নাত বউ, এমন বড় কোমরে দিয়ে কি হবে? আমার নাতিটা তো কাছে নাই, এত লজ্জা পেতে হবে না। যদি মুখ তুলে তাকায়, এটা ইরহানের দাদি, ওই দিন তাকে দেখতে এসেছিল। এখন এমন করে থাকতে হবে না তোকে নাত বউ, আমার নাতি আসলে তারপর থাকিস কেমন? কথাটা বলে জুথির হাত ধরে জুথি কথা শুনে মুখ নিচে নামিয়ে ফেলে। আরে আরে লজ্জা পাচ্ছিস নাকি? এখনই সব লজ্জা পেয়ে সব লজ্জা শেষ করে ফেলে চলবে? আমার নাতির সামনে পাওয়ার জন্য তো কিছু বাঁচিয়ে রাখ। জুথি হাত খুঁজতে খুঁজতে মনে মনে বলে, লজ্জা পাচ্ছে কে? আমি তো লজ্জা পাওয়ার অভিনয় করছি নতুন বউ বলে। মুখে বলে, কি যে বলেন না আপনি দাদি। আমার নাতির ফোন নাম্বার আছে নিল নাত বউ তোর কাছে? জুথি মাথা নাড়িয়ে না বোঝায়। দাদি কাকে যেন ডেকে এনে জুথির ফোনে নাম্বার সেভ করে দেয়। তারপর খাওয়া দাওয়া আরও কিছু সময় কথা বলে ওনারা চলে যায়। জুথি হাঁপ ছেড়ে বাঁচে। তাড়াতাড়ি শাড়ি বদলে বিছানায় এসে শোয়। এত সময় সংসেজে ছিল, শাড়ি পরে কি গরম যে লাগতেছিল। আহা, এখন কি শান্তি। এর মধ্যে জুথির ফোনটা বেজে ওঠে। এই সময় কি কল করেছে ভেবেই চোখ মুখ কুচকে ফেলে জুথি। অলস ভঙ্গিতে ফোনটা হাতে তুলে নিয়ে দেখে বিদেশি নাম্বার। জুথি হাতে ফোনটা নিয়ে ফোনের দিকে তাকিয়ে বসে আছে। মনে মনে ভাবছে হয়তো ওর না দেখা বরমহাশয়ই কলটা দিয়েছে। জুথি কল রিসিভ করবে কি করবে না এটা ভেবে পাচ্ছে না। কেমন একটা দ্বিধা কাজ করছে। ইরহান নামের লোকটা এখন জুথির কাছে অপরিচিত, অতি আপনজন। কল বেজেই চলেছে কিন্তু জুথি রিসিভ করছে না। রিসিভ করতে গিয়ে ও আঙুল সরিয়ে নিচ্ছে। কি জিজ্ঞাসা করতে পারে ভাবতে থাকে আর মনে মনে কথা সাজাতে থাকে। এর মধ্যে 2বার কল বাজতে বাজতে কেটে যায়। 3য়বারের মতন বেজে ওঠে। এবার জুথি তাড়াতাড়ি করে রিসিভ করতে গিয়ে কল কেটে দেয় ভুলে। জুথি মাথায় হাত দিয়ে বলে, হাই হাই জুথি, তুই এসব কি শুরু করলি? লোকটা কি ভাববে? আবারও কল আসে। এবার জুথি খুব সাবধানে কল রিসিভ করে কানে ধরে। ওপর পাশ থেকে কেউ গম্ভীর পুরুষালী কণ্ঠে সালাম দেয়।
কণ্ঠস্বর শুনে জ্যোতির বুকের ধুকপোকানি বেড়ে যায়। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে আস্তে করে বলে, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। সালাম তো আমার আগে দেওয়া উচিত ছিল। লোকটা কি ভাববে? জ্যোতি সালামের জবাব দিয়ে চুপ করে যায়। ইরহান এবার গলার খ্যাকারি দিয়ে বলে, ঘুমিয়ে গিয়েছিলেন নাকি? না ও আচ্ছা, আমি ভাবলাম ঘুমিয়ে গেছেন, এজন্য কল রিসিভ করছিলেন না। না, ঘুমাইনি। আমি কি শেষমেশ তোতলা বউ বিয়ে করলাম? ইরহানের এমন ধারা কথায় জ্যোতি ভ্রু কুচকিয়ে ফেলে। লোকটা তার সাথে মজা নিচ্ছে, কেমন বদ। সে তো একটু ঘাবড়ে আছে বলে কথা জড়িয়ে গিয়েছিল, তাই বলে লোকটা তাকে তোতলা বলবে? নিজেকে সামলে তবুও জ্যোতি বলে ওঠে, আমি মোটেও তুতলা না। ও আচ্ছা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করেছেন ম্যাডাম? না। এখনো করেননি নাকি স্বামীর বাড়ির খাবার খেতে পারেননি বলে সেই আফসোসে আজ উপোস দিয়েছেন? কোনটা? কথাগুলো বলেই ফোনের অপর পাশে ইরহান মিটিমিটিয়ে হাসে। নিশ্চয় এখন তার সদ্য বিয়ে করা বউ ভরকে গেছে আর তাকে নির্লজ্জ বলে আখ্যায়িত করে ফেলেছে। ভারী বদ্দ লোকটা। প্রথম আলাপে কেউ এসব কথা বলে? এমনিতেই কথা বলতে কেমন কেমন লাগছে, তার উপর আবার মজা নিচ্ছে লোকটা। বয়েই গেছে আপনার বাড়ির খাবারের জন্য না খেয়ে থাকতে। কথাটা বলে যদি কল কেটে দেয়। কল কেটে যদি সোজা হয়ে শুয়ে উপরের দিকে তাকিয়ে ভাবে তার জীবন বদলে গেছে হুট করে। সে এখন একজনের বউ হয়ে গেছে। এর মধ্যে জ্যোতির ফোনে মেসেজ আসে, ম্যাডাম মনে হয় আমার সাথে কথা বলতে আনইজি ফিল করছে। ব্যাপার না, এটাই স্বাভাবিক। কথা বলতে না পারলে মেসেজ করে না হয় ফ্রি হলেন। এখন আপনার ফেসবুক আইডি বা ইমো দিলে ভালো হতো। আপনার এই নাম্বারে মনে হয় ইমো নেই, এই জন্য নাম্বার সেভ করার পরও আসে না। জ্যোতি ইরানের মেসেজ পেয়ে তাড়াতাড়ি সোজা হয়ে বসে। এখন কিছুতেই লোকটাকে ফেসবুকের আইডি দেওয়া যাবে না, লোকটা নয়তো আরও মজা নেবে। ফেসবুক আইডিতে দিনে সে কত হাসির যোগ পোস্ট করে, এসব দেখলে লোকটা তাকে পাগল ভাববে। 2 দিন আগেও একটা পোস্ট দিয়েছিল, ইমুর অপর নাম স্বামী বিদেশে। এখন যদি ইরহান এটা দেখে, ছিছি কি ভাববে? পোস্ট সে ডিলিটও করবে না। এই পোস্ট কত কত হাহা রিয়েক্ট পড়েছে অন্যান্য পোস্টের তুলনায়। তাই তাড়াতাড়ি করে গিয়ে ইমো ইনস্টল দেয়, নাম্বার দিয়ে ইমো সেট করে। যাদের নাম্বার ফোনে সেভ করা তাদের মধ্যে যারা যারা ইমো চালায় তাদের সবাই এসে পড়ে। ইরহানের ইমো আইডিও আসে। ইরহান হয়তো ইমোতেই ছিল, তাই সাথে সাথে মেসেজও আসে ইরহানের আইডি থেকে। বাহ, লকি বউ আমার। জ্যোতি মেসেজটা সিন করে, কিন্তু রিপ্লাই দেওয়ার আগে ইরহানের প্রোফাইল পিকে নজর যায়। ক্লিক করে। পিকটা দেখে নিজের অজান্তের মুখের থেকে মাশআল্লাহ বেরিয়ে আসে। জ্যোতি পিকটা সেভ করে নেয় নিজের ফোনে। তারপর ইরহানের মেসেজের রিপ্লাই হিসেবে লজ্জা পাওয়ার ইমোজি দেয়। কে আসেন ম্যাডাম? তারপর মেসেজ দিচ্ছি। খাবো না, খিদে নেই। সন্ধ্যায় খেয়েছি, আপনি খেয়েছেন? না, সময় হয়নি এখনো খাবার। জ্যোতি ভুলেই গিয়েছিল ওইখানে যে কয়েক ঘন্টা পার্থক্য। ইরহানের সাথে আরও কিছু সময় মেসেজে টুকটাক কথা বলে ঘুমানোর কথা বলে বিদায় জানায়। ইরহানও আর বাধা দেয় না। এর মধ্যে সীমা ইমোতে মেসেজ দেওয়া শুরু করে, কি রে বান্ধবী, কে যেন বলছিল আমি জীবনেই ইমো চালাবো না, খুবই বিরক্তিকর জিনিস। আহা, কি ভাব নিয়েছিলি বল? আমার সাথে মজা করতি আমি ইমো চালাই দেখে। এখন দেখ, তোর জামাইও বিদেশি, আর প্রথম দিনই তোকে ইমো খুলতে হলো। জ্যোতি সীমাকে কয়েকটা রাগের ইমোজি দিয়ে বলে, তুই তোর নানির বাড়ি থেকে একবার আয় শুধু। কেন রে বান্ধবী, তোর কি মন খারাপ? দুলা ভাইয়ের সাথে কথা হয়নি? তুই ওই দিন দোয়া করাই আজ আমি মিঙ্গেল হয়ে গেলাম। তুই কি ভেবেছিস আমি চুপচাপ বসে থাকবো? তোকেও একটার গলায় ঝুলানোর ব্যবস্থা করতেছি। দেখি আশেপাশে ল্যাংড়া কানা কাউকে পাই কিনা, আর না পেলে আমার একটা দেবর আছে, ওইটার সাথেই দিয়ে দিব। তারপর বড় যা হয়ে তোর চুল টেনে টেনে ছিঁড়ব, তোর ওপর হুকুম চালিয়ে খাবো। এই, তুই আমার বন্ধু নাকি শত্রু? তুই খালি তোর নানির বাড়ি থেকে আয়, পরে বুঝতে পারবি আমি কে। তারপর ফোন রেখে চোখ বন্ধ করে ফেলে জ্যোতি। আসলেই তার এখন ঘুমানো প্রয়োজন। অন্যদিকে ইরহানের বাড়িতে রাগারাগি চলছে।
তার মা তাসলিমা বানু খুবই রেগে আছে, স্বামীকে ঝাড়ছেন। মদখোর বেটা, কইছিলাম না এইসব বিয়ে শাদী না দিতে। আমার একটা কথাও শোনো নাই। কি দরকার ছিল এখন ছেলেকে বিয়ে করানোর? পর পরই হয়, পর কখনো আপন হয় না। যদি আপন হতো তাহলে মায়ের কাছে একবার জিজ্ঞেস করতো, মা বিয়েতে রাজি কিনা। মুখে মুখে শুধু মা মা করে, কাজের বেলা ওই তাসলিমা বানুর খবর নেয়। কাজের সময় দাদি সব। এই জন্যই লোকে বলে পিঠের চামড়া কখনো পেটে লাগে না। ইরানের বাবা নিজের বইয়ের দিকে কিছু সময় তাকিয়ে উত্তর না দিয়ে চুপচাপ বালিশ দিয়ে কান চেপে ধরে শুয়ে পড়ে। এখন কিছু বলে লাভ নেই, এই মহিলা থামবে না। এখন কিছু বলতে গেলে উল্টো ওনার উপর চড়াও হবে। এর মধ্যে ইরানের দাদি চুপ থাকার মানুষ নয়, পাশের রুম থেকে সবই শুনতে পাচ্ছে। এত কিছু বলার পরও যে ইরানের বাবা কিছুই বলবে না তা তিনি খুব ভালো করেই জানেন। তাই উনিও বলে ওঠে, নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 4 আনাও না। আমার বড় রাতে বিয়ে করায় মানুষ এত জ্বলছে কেন? নিজের এক ছেলে যে অন্যের বাড়ির মেয়েকে চুরি করে নিয়ে এসেছে, সে বেলা তো বেজা বিড়াল সেজেছিল, একটা রাগ কাটেনি মুখে দিয়ে। এখন চলতেছে আমার নাতি টাকা কম দিব সংসারে, এই ভয় না। প্রেম মানুষের জীবন কখন কিভাবে আসে বলা মুশকিল। হুট করে এসে মন ছুঁয়ে চলে যায়। একজন মানুষের চিন্তাধারা বদলে যায়, নিজের চারপাশে সবকিছু রঙিন লাগে। অজান্তেই যে মনে প্রেমের রং লাগায় তার কথা ভেবে মনে হেসে ওঠে। সমস্ত কাজ ফেলে স্বপ্ন বিচরণ চলে। তেমনি এক 15 বছরের বয়সী কিশোরীর মনেও প্রেমের দোলা লেগেছে। নিজের বিছানায় শুয়ে শুয়ে প্রেমিক পুরুষের দেওয়া চিঠিটা বুকে আঁকড়ে নিয়ে মুচকি মুচকি হাসছে। এই নিয়ে 7 বারের মতন পড়া শেষ, তাও যেন মন ভরছে না। প্রেমিক পুরুষের দেওয়া এই কাগজের প্রেম নিবেদন সব কিছু এলোমেলো করে দিয়ে গেছে। চিঠিটা ইরহানের ছোট ভাই ঈশান জুথির মামাতো বোন দিনাকে দিয়েছে। দিনা এবার ক্লাস 9-এ পড়ে। জুথির 1 বছরের ছোট দিনা। তবে দিনা তত বেশি চঞ্চল না, খুব শান্ত স্বভাবের সে, কথা কম বলে। আর দিনার বিপরীত হলো ঈশান, 2 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়েই ফেল করেছে, পরে আর পড়াশোনা করেনি। সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম নেই। ঈশানের সাথে প্রথম দেখা হয় জুথিকে যেদিন দেখতে আসে সেদিন। লোকটা হাত মোছার জন্য গামছা চাচ্ছিল। দিনার মা দিনাকে ডেকে বলেছিল গামছা দিতে। দিনার মায়ের কথা মতন গামছা এনে দেয়। ঈশান গামছা নেওয়ার সময় ভুলে দিনার তার হাতের ছোঁয়া লেগে যায়। দিনা চমকে চোখ তুলে তাকায়। ঈশান তখন স্বাভাবিকভাবেই বলে, ইচ্ছে করে দেয়নি, ভুলে লেগে গেছে। তারপর দিনার দিকে কিছু সময় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়। দিনাও ঈশানের দিকে কিছু সময় তাকিয়েছিল। কেন যেন ছেলেটাকে তার ভালো লেগেছে। ওই দিন যতক্ষণ ঈশানরা ছিল তত সময় ঈশান দিনার দিকে তাকিয়েছিল। দিনা বুঝতে পেরে জড়সড় হয়ে থেকেছে। ঈশানরা যাওয়ার পর ঘুমাতে পারেনি দিনা ওই রাত। জুথিকেও কিছু বলতে পারেনি, শুধু লোকটার কথাগুলো আর চাওয়ানি মনে পড়েছিল। ছোট্ট মনে বুঝি প্রেমের জোয়ার বয়ে দিয়ে গেছে। আজ ঈশান ইচ্ছে করে দিনার সাথে কথা বলেছে। অনেক কিছু দিনার সম্পর্কে নিজে থেকেই জেনেছে ঈশান। যাওয়ার আগে অবশ্য দিনার হাতে এই চিঠিটা ধরিয়ে দিয়ে গেছে। চিঠিতে একটা নম্বরও আছে। সরাসরি ঈশান দিনাকে প্রেম নিবেদন করেছে চিঠিতে। যদি দিনা রাজি থাকে তাহলে যেন ঈশানকে একটা কল দেয়। সেই থেকে দিনা চিঠিটা নিয়ে নিজের স্বপ্নে বিভোর। ইরান প্রথমে বিয়ে করতে রাজি ছিল না, নিজের পরিবারকে দেখে বিয়ে করার শখ মিটে গিয়েছিল। তাই তো দূর দেশে এত বছর ধরে পড়ে আছে, দেশে আসার ইচ্ছাও করেনি। ইরানের মা ছোট থাকতেই মারা গেছে। তাসলিমা বানু ইরানের চাচাতো খালা। ইরহান জানে না কিছু, তবে লোক মুখে শুনেছে ইরানের বাবা সত্যিই তাসলিমা বানুর পরকীয়ার জন্য নাকি ইরানের মা মারা গেছে। সেই থেকে ইরানের বাবার সাথে তেমন তার সম্পর্ক ভালো না। ইরান বড় হয়ে তার মায়ের মৃত্যুর সত্যতা বের করতে চেয়েও পারেনি। কয়েকজন খারাপ বললেও সকলেই বলে অসুস্থতার জন্য নাকি মারা গেছে ইরানের মা। সব কিছু ইরানদের দাদি জানে। উনি যখন বলেছে ইরানের মা স্বাভাবিকভাবে মারা গেছে, এতে তার বাবার কোনো দোষ নেই। তাই আর ঘাটায়নি ইরান, কারণ তার দাদির সাথে খুব ভালো সম্পর্ক ছিল ইরানের মায়ের। যদিও বা ইরানের দাদি তার দাদার দ্বিতীয় পক্ষের স্ত্রী, তার দাদির নিজের কোনো সন্তান নেই। ইরান তার বাবাকে লাস্ট কবে বাবা বলে ডেকেছে তার মনে নেই। কেন জানি ইরান তার নিজেও জানে না। ইরানের বাবা তার সব সন্তানদের প্রতি খাপছাড়া। আগে কাজ করে সন্তানদের দায়িত্ব পালন করলে এখন আর কাজ করে না, বসে বসে ইরানের টাকাতেই খায় আর পড়ে পড়ে মদ গিলে। ইরানের আপন আর কোনো ভাই বোন নেই। ইমন আর ঈশান সৎ ভাই, তাসলিমা বানুর ছেলে।
এত সব প্যাচ নিজের পরিবারে যার জন্য বিয়ে করার ইচ্ছা জাগায়নি, কিন্তু দাদির জন্য সে করতেই হলো। সারাদিন ফোনে কান্নাকাটি করবে, যার জন্য বাধ্য হয়ে রাজি হয়েছে বিয়ে করতে। বাধ্য হয়ে করলেও নিজের দায়িত্ব কর্তব্য থেকে পিছপা হবে না ইরহান। মন দিয়ে নিজের স্ত্রীকে ভালোবাসবে, তার প্রাপ্য সম্মান দেবে, একজন আদর্শ স্বামী হবার চেষ্টা করবে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তে ঘুম ভেঙে যায় জ্যোতির। কাল একটু দেরি করে ঘুমানোর ফলে আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, নয়তো সেই ভোর ঘুম থেকে উঠে যায় জ্যোতি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। জ্যোতি বেশ অবাক হয়ে যায়। জ্যোতি মনে মনে বলে, মামি আজ এখনো ডাকলো না কেন? সকালে রান্না করার জন্য সব তো তাকেই জোগাড় করে দিতে হয়, তবে আজ দেখে এত ঘুমানোর পরেও মামি চেঁচামেচি করলো না। বাহ, বিয়ে হয়ে যাওয়ায় বিয়ে করে বেশ লাভ হলো দেখা যায়। ফোনের ডাটা চালু করেই দেখে ইরানের থেকে মেসেজ এসেছে। শুভ সকাল ম্যাডাম। জ্যোতিও রিপ্লাই দেয়, শুভ সকাল। ইরান তখন লাইনেই ছিল, সাথে সাথে মেসেজ আসে, ঘুম ভাঙলো ম্যাডামের? তবে আপনি এত সকালে যে অনলাইনে, ঘুমাননি কেন? মেসেজ সেন্ড করে জ্যোতি নিজেই আহম্মক হয়ে যায়। এটার বলার কি দরকার ছিল? লোকটা এখন হয়তো ভাববে একদিন না যেতে অধিকার দেখাচ্ছে। জ্যোতির ভাবনার মাঝে ইরানের রিপ্লাই আসে, নামাজ পড়লাম ভোরে উঠে, পরে আর ঘুম ধরেনি তাই সজাগ। ও আচ্ছা। আপনি ফ্রেশ হয়ে খেয়ে নিন। আর হ্যাঁ, নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি চাই আমার জীবনসঙ্গী শুধু ইহকালের সাথী না, পরকালেরও সাথী হোক। যদি কি বলবে বুঝতে পারে না। লোকটা কি সুন্দরভাবে বুঝিয়ে দিল তাকে সব সময় ওনার পাশে চাই। মনে মনে ঠিক করে নেয় জ্যোতি নামাজ পড়বে। ইরানের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যায়। পড়বো। আর আপনি আমাকে আপনি করে বলবেন না, কেমন যেন শুনতে লাগে। আমি তো আপনার ছোট, তুমি করেই বললে খুশি হব। আচ্ছা ঠিক আছে, তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম কথাটা, তাই আপনি বলতাম। এবার যাও, গিয়ে খেয়ে নাও, রাতেও খাওনি, অসুস্থ হয়ে যাবা। জ্যোতিও আচ্ছা বলে ফোন বিছানায় রেখে হাত মুখ ধুয়ে খেতে চলে যায়। জ্যোতি যাওয়ার সাথে সাথে দিনা পা টিপে টিপে জ্যোতির রুমে ঢুকে পড়ে। ইরান তার দাদিকে কল দেয়। এই একটা মানুষকে ইরান খুব ভালোবাসে। দাদি ইরানের মায়ের উপর একমাত্র ভালোবাসার মানুষ। এখন হয়তো সেই খাতে আরও একটা নাম যুক্ত হবে, আর বাকিদের প্রতি শুধু তার দায়িত্বগুলো পালন করে যাচ্ছে ইরান। প্রায় অনেক কথাই বলেছে দাদির সাথে। কথা বলার এক পর্যায়ে দাদি বলে ওঠে, দাদু ভাই, আমার বড় নাতবউকে তো তেমন কিছুই দেওয়া হয়নি, জামা কাপড়ও দিতে পারিনি, তুমি কিছু করো। হ্যাঁ দাদি, আমিও ভেবে রেখেছি। আমি এক কাজ করি, টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি একটা লিস্ট করে ইমন অথবা ঈশানকে দিয়ে আনিয়ে নাও। কত পাঠাবো টাকা দাদি? কত লাগবে আমি তো বুঝতে পারছি না দাদু ভাই। আচ্ছা ঠিক আছে, আমি 15,000 পাঠাচ্ছি। যা কিনার কিনে নিও, আর বাকি টাকা একটা খামে ভরে জ্যোতিকে দিয়ে দিও। তুমি বইলেও সালামি হিসেবে দিয়েছো, নয়তো মেয়েটা হয়তো লজ্জা পাবে, আর নয়তো নিজেকে ছোট মনে হবে। ঠিকভাবে তো এখন মিশতে পারিনি আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে ভাই। পিছন থেকে ইরানের বাবা সবই শুনেছে। বাটন ফোনে কথা বললেও এমনিতেই শোনা যায়। এত টাকার কথা শুনে চোখ চিকচিক করে উঠে ইরানের বাবার। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বালিশের নিচ থেকে মোবাইলটা তুলে নেয় দিনা। এমন লুকোচুরির কাজ কখনো সে এর আগে করেনি। হাত পা মৃদু কাঁপছে, কপালে ঘামের রেখা দেখা দিয়েছে। যা করার জ্যোতি খেয়ে আসার আগেই করতে হবে। চিঠিতে দেওয়া ঈশানের ফোন নাম্বার মুখস্থ হয়ে গেছে দিনার। চিঠি তার সাথে আনেনি, খুব যত্ন সহকারে আলমারিতে নিজের কাপড়ের ভাঁজে লুকিয়ে রেখেছে। মুখস্থ নাম্বারটা ডায়াল করে কানে ধরে, কিন্তু রিং হয়ে কেটে যায়। অপর পাশ থেকে রিসিভ হয় না। দিনা কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আবার ডায়াল করে। এবার কিছু সময় বাজার পর রিসিভ হয়। ঈশান বলে ওঠে, হ্যালো বড় ভাবি, কি অবস্থা? দেওরের কথা মনে পড়লো কি করে? দিনা শুকনো ঢোক গিলে ঈশানের গলা শোনে। বুকটা তার কাঁপছে। লোকটা হয়তো ভাবছে তার জুথি আপু। ঈশান অপর পাশ থেকে কোনো সাড়া না পেয়ে আবার বলে ওঠে, বড় ভাবি কথা বলছো না কেন? দিনা গলা খাকারি দিয়ে বলে, জুতি আপু না, আমি বলছিলাম। আমিটা কে? জানতে চাই ঈশান। আমি মানে দিনা। ওহ আচ্ছা, কিন্তু ভাবির ফোন দিয়ে কেন? তোমার ফোন নেই? ঈশানের কথা শুনে দিনার মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করেই বলল, না। আচ্ছা ঠিক আছে, আমি আমার উত্তর পেয়ে গেছি।
এখন রাখো, ভাবি তোমাকে আমার সাথে কথা বলতে দেখলে সমস্যা হতে পারে। আমি কাল তোমাদের বাসায় হয়তো আসতে পারি। তুমি চিঠি লিখে মনের কথা জানিও আমায়, কেমন? আমার এখন একটু কাজ আছে, রাখছি। জি আচ্ছা। দিনা জুথির ফোনটা জায়গা মতন রেখে পিছনে ঘুরতেই চোখ বড় বড় হয়ে যায়। পিছনে তার মা দাঁড়িয়ে আছে, ওড়নার অংশ হাতে পেঁচাতে পেঁচাতে মায়ের দিকে তাকায়। কি রে, তুই এখানে কি করছিস? আর দেখে তো মনে হচ্ছে কারোর সাথে ফোনে কথা বলছিলি। মায়ের গম্ভীর কণ্ঠে দিনা ঢোক গেলে। একবার যদি জানতে পারে কার সাথে কথা বলেছে তাহলে জ্যান্ত পুঁতে ফেলবে। এটাও বুঝতে পারে হয়তো শোনেনি দিনার কথা তার মা, তাই আমতা আমতা করে বলে, মানে আসলে আপুর ফোনটা বাজছিল, দুলাভাই ফোন দিয়েছে, তাই আমি ধরে বললাম আপু খেতে গিয়েছে। কথাটা বলে মায়ের দিকে তাকায়। এই প্রথম দিনার মায়ের সাথে মিথ্যা কথা বলল। ঠিক আছে, যা। দিনা আর এক মুহূর্ত ওইখানে দাঁড়ায়নি, এক প্রকার দৌড়ে বেরিয়ে যায়। বড় বাঁচা বেঁচে গেছে। ইরানের বাবা অনেক ঝলছাতরি করে ইরানের থেকে জুথির জন্য পাঠানোর টাকা নিতে পারেনি। ওই সময় ইরানের দাদির থেকে ফোন কেড়ে নিয়েও ইরানের সাথে ভাব জমানোর অনেক চেষ্টা করে। ইনিয়ে বিনিয়ে বলে ওনার কাছে যেন টাকা দেয়, উনি সব কিনে নিজের বড় বৌমাকে পাঠাবেন। তার বাবার কথার ধরনে বুঝে গেল মনের কথা, সব মানা করে দেয়। আপনার এত কষ্ট করার দরকার নেই বয়সে, আর টাকা আপনার হাতে গেলে আপনি যে কি করতে পারেন তা আমি খুব ভালো করেই জানি। কথাটুকু বলেই চুপচাপ ফোন রেখে দেয় ইরান। ইরানের বাবা রাগে ফুঁসতে থাকে। কতদিন ধরে হাতে টাকা নেই, কিছু করতে পারছে না, মাল পানিও পড়ছে না পেটে। মেজে ছেলে এমন হচ্ছে একটা বউয়ের ন্যাওটা, যা একটু একটা কাজ করে সব বইয়ের পিছনে খরচ করে। আর ছোটরা তো অকম্মার ঠেকে। ফোনটাও ইরানের দাদির হাত থেকে বকতে বকতে বাইরে চলে যায়। পরের দিন ঈশান ইরানের কথা মতন জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জুথিদের বাড়িতে হাজির হয়। ইরান অবশ্য আগের দিন জুথিকে বলেছিল তার ভাই আসবে, কি কারণে আসবে তা বলেনি। জুথি ভেবেছে এমনি হয়তো বেড়াতে আসছে। পরে ঈশানের আসার আসল কারণ জানতে পারে। জুথির মামা মামি আবারও বাড়িতে নেই, দিনার নানের বাড়ি গেছে কি একটা দরকারে। তাই জুথি ঈশানের জন্য আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে যায়। ঈশান একা দেখে জুথি দিনাকে বলে একটু কথা বলার জন্য। দিনা না চাইতেও সুযোগ পেয়ে যায়। মনে মনে বেশ খুশি হয়। মুখে কিছু বলে না, মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে যায় ঈশানের সাথে দেখা করতে। হাতে ঈশানের জন্য লেখা একটা চিঠি। দিনার জড়তা এখনো কাটেনি। ঈশানের সাথে টুকটাক কথা বলে হাতে চিঠিটা গুজে দিয়ে দৌড়িয়ে বেরিয়ে আসে। ঈশান দিনার কাছে দিনার যাওয়ার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। পরে ঈশান জুথির আনা খাবার খেয়ে সবকিছু জুথিকে বুঝিয়ে দিয়ে চলে যায়। শুধু জুথির জন্য না, সকালের জন্যই টুকটাক জিনিসপত্র পাঠিয়েছে। জুথি ইরানকে অবশ্য বলেছিল, এসবের এখন কি দরকার? ইরান বলেছিল, দরকার আছে বলেই দিয়েছি জুথি রানী। ইরান আর জুথি ফোনালাপে দিন দিন তাদের মধ্যে জড়তা সব কেটে গেছে। এখন প্রতিদিন নিয়ম করে কথা হয়। জুথি দিন দিন ইরানের প্রতি আসক্ত হয়ে পড়েছে। লোকটাকে ভালো না বেশি থাকার কোনো উপায় আছে? সেই দূর দেশ থেকেও প্রতিনিয়ত খেয়াল রেখে চলেছে। এক অদৃশ্য মায়ায় জুথিকে নিজের সাথে আবদ্ধ করে নিয়েছে লোকটা তাকে। এই যে একটু দেরিতে কল আসতেই জুথি ছটফট করতে থাকে। লোকটাকে একটু দেখার জন্য মনটা আনচান করে। ভিডিও কল নিয়ে সে কি কাণ্ড! জুথি কিছুতেই ভিডিও কলে আসবে না। তার লজ্জা লাগে, অস্বস্তি হয়। ইরান অনেক বুঝিয়েও সামনে আনতে পারেনি। ইরান ভিডিও কল দিলেই জুথি কিছুতেই সামনে আসে না। এই নিয়ে ইরান জুথিকে একদিন কল বা মেসেজ কিছুই দেয়নি। জুথি অনেক অপেক্ষা করার পরও দেয়নি। ভিতর ভিতর ছটপট করতে থাকে জুথি। শেষে না পেরে সব জড়তা এক সাইডে রেখে ভিডিও কল দেয় ইরানকে। প্রথমে জুথি ইরানের দিকে লজ্জায় তাকাতে পারছিল না, লজ্জার চোখ নামিয়ে রেখেছিল। ইরানের সেই দিকে খেয়াল নেই। সে দুই চোখ ভরে তার জুথি রানীকে দেখতেছিল। তারপর আস্তে আস্তে জুথির সব জড়তা কেটে যায়। এখন প্রায় দুজনেই কথা হয়, একে অপরকে দেখা হয়। জুথি বিছানায় বসে বসে গুনগুন করে গান গাইছে আর মাথা আঁচড়াচ্ছে। মনটা তার আজ বেশ ভালো। অবশ্য এখন তার মন ভালোই থাকে। সারাক্ষণ ইরানের কথা ভেবে মুখে হাসি ফুটে থাকে। এমন সময় জুথির ফোনে কল আসে। জুথি তাকিয়ে দেখে ইরান কল দিয়েছে। মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে হঠাৎ। তাড়াতাড়ি রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে শুনতে পায় তার মানুষটা জুথি রানী বলে ডাকছে।